লাস্ট ক্লাসে আমরা এমও ডায়াগ্রাম বা এমও থিওরি সেটা জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম জাস্ট, যে এমও কনসেপ্ট মলিকুলার অরবিটাল থিওরি যে কনসেপ্ট সেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কীরকমভাবে অ্যাপ্লিকেবল বা কীরকমভাবে মলিকুলার ডায়াগ্রামগুলো আঁকতে হবে। জিনিসগুলো করতে গিয়ে আমরা প্রথমে কিছু জিনিসপত্র খুব সিম্পলি ওয়েতে কিছু জিনিসপত্র বলেছিলাম। সেটা কি কি? সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে মেটালের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা বলা হয়েছিল ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4s, বা এরকমভাবে বলা যেতে পারে 3d 1 to 10, 4s 1 to 2, 4p0, এইটা। তাহলে এইটা যদি ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলে এখন দেখো এখানে টোটাল কটা অ্যাটমিক অরবিটাল বলেছিলাম? 9 অ্যাটমিক অরবিটালস বলা হয়েছিল। এবার 9 অ্যাটমিক অরবিটালস এর মধ্যে, এইমাত্র শুরু করলে। হ্যাঁ, 9 অ্যাটমিক অরবিটালস এর মধ্যে আমরা ক্লাসিফাই করেছিলাম কটা কটা, মানে তিনটে, তিনটে সরি তিনটে পি অরবিটাল, পি এক্স পি ওয়াই পি জেড, আচ্ছা একটা এস আর একটা, আর পাঁচটা হচ্ছে ডি। এই টোটাল 9টা অরবিটাল আমরা এখানে দেখেছিলাম। এবার এই 9টা অরবিটালকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দি অ্যাক্সিস, আর আরেকটা টাইপ সেটা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস। ইন বিটুইন দ্য অ্যাক্সিস, তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস যারা আছে তারা অক্টাহাইড্রাল জিওমেট্রিতে তারা লিগ্যান্ডের সঙ্গে হেড টু হেড কলিশন করবে, তাই অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটালগুলো সিগমা টাইপ বন্ড করবে। এবার কোন কোন অরবিটাল অ্যালং দ্য অ্যাক্সিস আছে সেটা হচ্ছে কি বলেছিলাম, এস, পিএক্স, ডিএক্স পি ওয়াই টু জেড, পিজেড, আর ডিএক্স টু ওয়াই টু ডিজেড। ডিজেড। এটা হচ্ছে সিগমা টাইপ বা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল। আর আরেকটা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, যাদেরকে বলা হবে পাই টাইপ, কারণ তারা ল্যাটারাল ওভারল্যাপ করবে, কারণ মলিকুলার অ্যাক্সিস বরাবর তারা নেই। তাহলে তারা কারা? ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াইজেড। তাহলে এখানে হচ্ছে টোটাল 6 জন, 6 অ্যাটমিক অরবিটালস। আর এখানে 3 অ্যাটমিক অরবিটালস, তারা যথাক্রমে সিগমা এবং পাই বন্ডিং করবে। ওকে, আচ্ছা এবার দেখো যে এই পর্যন্ত আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, তাই না? এই পর্যন্ত তো হ্যাঁ দাদা। ওকে। আচ্ছা, এবার আমরা ডিসকাস করব যে এই যে সিগমা টাইপ যারা আছে অরবিটাল, তারা কিভাবে মেটালের সঙ্গে বন্ড করবে, আর পাই টাইপ যারা আছে তারাই বা কিভাবে মেটালের সঙ্গে বন্ড করবে। তো প্রথমে আমরা যেটা ডিসকাস করে নেবো সেটা হচ্ছে যে সিগমা টাইপ অরবিটাল যারা আছে, মানে এস, পি এক্স, পি ওয়াই, পি জেড, ডিএক্স টু ওয়াই টু ডিজেড টু, এরা কিভাবে মেটালের সঙ্গে ওভারল্যাপ করে। তো তার জন্য আমরা একটা হেডিং আগের দিন দিয়েছিলাম, সেটাই আমি আবার লিখছি। সেটা হচ্ছে ফরমেশন অফ sigma LGO with proper symmetry and octahedral geometry. ঠিক আছে, ফরমেশন অফ সিগমা এলজিও উইথ প্রপার সিমেট্রি অ্যান্ড অক্টাহেড্রাল জিওমেট্রি দেখেছো? অ্যান্ড নয়, সরি, ইন অক্টাহেড্রাল জিওমেট্রি, ইন অক্টাহেড্রাল জিওমেট্রি। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে সিগমা এলজিওটা ডিসকাস করব। সিগমা এলজিও, তো সিগমা এলজিও বা সিগমা টাইপ অফ বন্ডিং কারা করছে? এরা, এটা হচ্ছে সিগমা টাইপ অফ বন্ডিং করবে। কেন? কারণ এরা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল থাকছে, আর লিগ্যান্ড গুলো অক্টাহেড্রালে কোন বরাবর আছে, অ্যালং দ্য অ্যাক্সিস না ইন বিটুইন দ্য অ্যাক্সিস? লিগ্যান্ড গুলো অক্টাহেড্রাল অ্যালং জিওমেট্রি, দ্য অ্যাক্সিস।
অ্যালং দ্য অ্যাক্সিস আসে। তাহলে লিগ্যান্ডগুলো যদি অ্যালং দ্য অ্যাক্সিস আসে আর অরবিটালগুলোও যদি অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, তাহলে এদের সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশনটা কেমন হবে? হেড টু হেড আর ল্যাটারাল? কি হবে? হেড টু হেড হেড হবে। টু হেড হবে। তাহলে সেটা কি টাইপ অফ বন্ড দেবে? সিগমা আর পাই? সিগমা বন্ড। সিগমা বন্ড দেবে। তাহলে এরা হচ্ছে সিগমা বন্ড করবে, এরা এই যে ছজন আছে। আর এরা যেহেতু ল্যাটারাল ওভারল্যাপ করবে, তাই জন্য এরা পাই বন্ড করবে। তো আমরা দেখো মনে পড়ে যখন আমরা সেই এমও ডায়াগ্রামটা মানে এমও থিওরিটা পড়েছিলাম আগের সেমিস্টারে, যে এমও থিওরিটা পড়েছিলাম, সেখানে দেখো থার্ড সেমে সেখানে কি করা হয়েছিল না, নন ট্রানজিশন এলিমেন্টের এমও ডায়াগ্রাম পড়া হয়েছিল। নন ট্রানজিশন এলিমেন্টের এমও ডায়াগ্রাম মানে কি, সেখানে কার্বনিল মানে সিও, সিএন মাইনাস, এনও প্লাস, এদের এমও ডায়াগ্রাম আঁকা হয়েছিল। হ্যাঁ, তারপর দেখো ট্রাইঅ্যাটমিক মলিকুলার এমও ডায়াগ্রাম হয়েছিল, সেটা CO2, BH2 এটসেট্রা। তো সেখানে একটা কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? যখন মোর দ্যান 2 অ্যাটম দ্বারা মলিকিউল বা কম্পাউন্ড তৈরি হয়, তখন ট্যাসো বলে একটা থিওরি পড়েছিলাম, মনে আছে? ট্যাসো, টার্মিনাল অ্যাটম সিমেট্রিক হ্যাঁ, অরবিটাল। তো টার্মিনাল অ্যাটম সিমেট্রিক অরবিটাল যেটা পড়েছিলাম, সেখানে দেখো সেখানে প্রথমে কি করেছিলাম, যে CO2 মানে দুই দিকে টার্মিনালে কে বসে আছে? দুই দিকে অক্সিজেন। অক্সিজেন বসে আছে। তো প্রথমে আমরা কি করেছিলাম, অক্সিজেন অক্সিজেন টার্মিনাল দুটো অ্যাটমের মধ্যে ওভারল্যাপ করিয়েছিলাম, করিয়ে বিভিন্ন ট্যাসো ড্র করেছিলাম, এবং তার মাঝখানে আমরা কার্বনটাকে বসিয়েছিলাম, সেন্ট্রাল এলিমেন্টকে। তো টার্মিনাল অ্যাটমগুলোকে আগে কম্বাইন করিয়েছি, তার মাঝে সেন্ট্রাল এলিমেন্টকে বসিয়েছি পরে। তো এই যে টার্মিনাল অ্যাটমগুলো যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ করে তখন তাকে বলা হয় ট্যাসো, টার্মিনাল অ্যাটম সিমেট্রিক অরবিটাল। তো ঠিক একই রকম ভাবে আমরা যখন মেটাল কমপ্লেক্স দেখব, তখন টার্মিনাল অ্যাটম বলতে কাদেরকে বোঝায় মেটাল কমপ্লেক্সে? লিগ্যান্ড অর মেটাল? লিগ্যান্ড। তাহলে দেখো মেটালের চারিদিকে লিগ্যান্ডগুলো ঘিরে থাকে, তাহলে এখানে টার্মিনাল বলতে লিগ্যান্ডগুলোকে বোঝায়। আর তার সেন্ট্রাল এলিমেন্ট কে তাহলে? সেন্ট্রাল এলিমেন্ট মেটাল। মেটাল। তাহলে আমরা যদি একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে ট্যাসোটা কার করতে হবে, লিগ্যান্ডের না মেটালের? বলো। লিগ্যান্ড। লিগ্যান্ডের। লিগ্যান্ডে। তাহলে লিগ্যান্ড গুলো যে চারিদিকে আছে, তারা একটা সফিস্টিকেটেড ওরিয়েন্টেশনে তারা সজ্জিত থাকবে, আর তার মাঝখানে মেটালের অরবিটালটা বসবে। তো এই যে মেটাল কমপ্লেক্সে একই জিনিসটা যেটা আমরা এখানে আলোচনা করব, সেখানে আর ট্যাসো বলা হয় না, এক্ষেত্রে এটাকে বলা হয় LGO, লিগ্যান্ড গ্রুপ অরবিটাল। ওই যে হেডিং দিয়েছি LGO, ওই LGOটার মানে হচ্ছে লিগ্যান্ড গ্রুপ অরবিটাল। তারপরে ওই যে চারিদিকে যে ছটা লিগ্যান্ড থাকবে, এই ছটা লিগ্যান্ডরা তারা মেটালের সঙ্গে যে বন্ডটা করছে এবং চারিদিকে যে ঘিরে থাকছে, এইটাকে বলা হয় LGO। তো আমরা দুই ধরনের LGO দেখতে পাবো, যখন S, PX, PY, PZ, DX2Y2 এবং DZ2 এরা মেটালের সঙ্গে ওভারল্যাপ করবে, তখন তাকে বলবো সিগমা LGO, কারণ হেড টু হেড করবে। আর যখন DXY, DXZ, DYZ এরা ওভারল্যাপ করবে, তখন তারা পাই টাইপ করবে, তাহলে সেটাকে বলবো আমরা পাই LGO। তো প্রথমে আমরা হেডিং দিয়েছি, দেখো খেয়াল করো, ফরমেশন অফ সিগমা LGO উইথ প্রপার সিমেট্রি ইন অক্টাহাইড্রাল জিওমেট্রি। তাহলে প্রথমে আমরা সিগমা LGO গুলো দেখে নেব। তাহলে সিগমা LGO তে মেটালের কোন কোন অরবিটাল গুলো পার্টিসিপেট করবে? তাহলে সিগমা LGO তে DX2Y2 DZ। আর কেউ করবে না? এখানে কি দেখতে পাচ্ছ? এখানে কিছু দেখতে পাচ্ছ না? অ্যালং দ্য অ্যাক্সিস গুলো করবে। অ্যালং দ্য অ্যাক্সিস শুধু কি দুটো আছে? শুধু DX2Y2 DZ2? না, নাকি এই দুটো আছে? PX। এই সবগুলো করবে, ছটাই। তাহলে সিগমা LGO তে পার্টিসিপেট করবে কারা? S, PX, PY, PZ, DX2Y2 DZ2। আমি তো বারবার বলছি এটা সিগমা টাইপ। তাহলে এরা সবাই সিগমা LGO তৈরি করবে। আচ্ছা, তো আমরা এক একটা করে আঁকবো আর কি, যে সিগমা LGO গুলো কিভাবে তৈরি করে। দেখো প্রথমে দেখো আমরা এস মানে 4S, এই 4S এর জন্য কিভাবে হয় সেটা আমরা দেখবো। দেখো এটা ঠিক আছে, এইটা হচ্ছে S অরবিটাল। তো এগুলো সব আমরা প্লাস সাইন দিচ্ছি। এবার দেখো, এবার লিগ্যান্ড গুলো কোন কোন পজিশনে আছে। ধরো লিগ্যান্ড অ্যাক্সিস বরাবর আসবে, অক্টাহেড্রাল তো, তাহলে অ্যাক্সিস বরাবর আসবে। তাহলে এটা ধরো এক্স অ্যাক্সিস,
এটা ধরো ওয়াই অ্যাক্সিস আর এটা ধরো জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর এইভাবে লিগ্যান্ডগুলো আসবে, লিগ্যান্ডের অরবিটাল। তাহলে এই যে অরবিটালটা আসবে এটাকে বলছি আমরা L1। আচ্ছা, এই দিক থেকে যেটা মাইনাস এক্স ডাইরেকশনে যেটা আসবে সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, এইটাকে আমরা বলছি L2। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর যে যে লিগ্যান্ডটা আসবে তার অরবিটালকে আমরা এইভাবে দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে L3। মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ডটা আসবে তাকে আমরা বলবো L4। জেড অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ডটা থাকবে তাকে আমরা বলবো L5। এটাকে বলা হবে L6। এরকম ভাবে থাকবে। আচ্ছা, এবার এই যে সবগুলো অরবিটাল গুলো এলো চারিদিক দিয়ে, ছটা লিগ্যান্ডের ছটা অরবিটাল, এই ছটা অরবিটালের যদি এর সঙ্গে কনস্ট্রাকটিভ ওভারল্যাপ হতে হয়, তাহলে সবার ওই কলিশন যে জায়গাটা হচ্ছে ওই জায়গাটা সাইন কি হতে হবে? প্লাস। প্লাস। তাহলে আমাদের কনস্ট্রাকটিভ যদি হতে হয় তাহলে এই জায়গাটায় প্লাস 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 প্লাস। ঠিক আছে, এরকম হবে। তো এই যে যেটা হলো এটাকে বলা হবে সাই অফ এলজিও কার না 4s অরবিটালের। সেখানে কোন কোন লিগ্যান্ডগুলো পার্টিসিপেট করেছে? L1। দেখো, যদি প্লাস প্লাস সাইন হয় তাহলে সবসময় হচ্ছে প্লাস সাইন দিতে হবে। L2। সবাই প্লাস প্লাসে আছে না? এটা, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 4s এর। আচ্ছা, তাহলে 4s এ আমরা দেখলাম যে এইরকম কনস্ট্রাকটিভ বা বন্ডিং ওভারল্যাপ যদি হতে হয় তাহলে এইরকম ছটা লিগ্যান্ড এইরকম চারিদিক দিয়ে এসে মেটালের এস অরবিটালকে এইভাবে ঘিরে ধরবে। আচ্ছা, এরপরে আমরা যেটা 4s ছাড়া আর কি কি আছে বলো? অ্যালং দ্য অ্যাক্সিস আর কে কে আছে যারা সিগমা এলজিও করতে পারবে? এরপরে কাকে আঁকবো? পিএক্স। তাহলে আমরা এবার আঁকবো হচ্ছে 4px। ঠিক আছে। আচ্ছা, 4px এর ঠিক আছে এটা। আচ্ছা, দেখো এটা কি, ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা কি মেটালের কোন অরবিটাল হলো? পিএক্স। আচ্ছা, পিএক্স বরাবর তাহলে এই দুটো লিগ্যান্ড এসে ওর সঙ্গে ওভারল্যাপ করবে। তাহলে এটা এক্স বরাবর কোন কোন লিগ্যান্ড আছে এক্স অ্যাক্সিস বরাবর? L1 আর L2। তাহলে L1 আর L2। আচ্ছা, যদি কনস্ট্রাকটিভ হতে হয় তাহলে এদিকটা কি হতে হবে? প্লাস। এই প্লাস মাইনাস আর এটা কি হতে হবে? মাইনাস। মাইনাস প্লাস। তাহলে দেখো এর এই মুখটা দেখো প্লাস প্লাস ওভারল্যাপ, এই দিকটা মাইনাস মাইনাস ওভারল্যাপ। তাহলে এর সাই এলজিও কি হবে? সাই এলজিও ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? L1 এটা প্লাস হবে আর L2টা কি হবে? মাইনাস। কেন? কারণ মাইনাস মাইনাস ওভারল্যাপ হলে আমরা বলেছি মাইনাস সাইন দিতে হবে, আর যদি প্লাস প্লাস ওভারল্যাপ হয় তাহলে প্লাস সাইন দিতে হবে। তাহলে এটাকে আমরা লিখবো L1 মাইনাস L2। ঠিক আছে। নেক্সট হচ্ছে 4py। আচ্ছা, 4pyটা কেমন হবে?
এটা 4, এটা হচ্ছে পি ওয়াই, তাই তো? তাহলে পি ওয়াই এটা প্লাস, এটা মাইনাস। তাহলে দেখো পি ওয়াই বরাবর এটা যদি ওভারল্যাপ করে, তাহলে দেখো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কোন কোন লিগ্যান্ড আছে বলো। L3 L4. তাহলে এটা হচ্ছে L3 L4, এদিকটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এদিকটা মাইনাস, এদিকটা প্লাস। ঠিক আছে? তাহলে এখানে আমরা সাই এলজিও অফ 4 py এটাকে আমরা কি লিখতে পারি বলো? প্লাস L3, তারপর কি লিখবো? Minus L. লিখে নাও। হয়েছে আঁকা? হ্যাঁ বলো। একটু আগে পেজটা দেখাও না। এটা হ্যাঁ স্যার। লিখেছো? হয়েছে? আচ্ছা এরপরে কি হবে? 4 pz। আচ্ছা 4 pz এর ক্ষেত্রে কি হবে দেখো, এই তো pz, এটা যদি z অ্যাক্সিস হয়, তাহলে এবার এটা, ঠিক আছে? এটা যদি হয় তাহলে এবার দেখো জেড অ্যাক্সিস বরাবর একই রকম ভাবে লিগ্যান্ড আসবে। আচ্ছা এবার দেখো এটা, এটা যদি হয় তাহলে কি হবে দেখো, এর মুখে মুখে মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে? এটা হবে। তাহলে এখানে কোন 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 অরবিটাল গুলো আছে, কোন কোন লিগ্যান্ড গুলো? এল, L5 L6. L5 L. L6। তাহলে এখানে সাই অফ এলজি অফ 4 pz, সেটা কি হবে? L5 মাইনাস L6। ওকে, ঠিক আছে? লিখেছো? হয়েছে এবার? হ্যাঁ দাদা। আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে dx2y2, তাই তো? আচ্ছা dx2y2 তে তাহলে লোবগুলো কেমন থাকে? এটা x, এটা y। এটা x, এটা y যদি হয় তাহলে দেখো dx2y2 মানে কি? এই, তাহলে dx2y2 যদি এটা হয়,
হ্যাঁ, তাহলে দেখো এটা হয়তো, এটা যদি আমি প্লাস বলি, এটা যদি প্লাস বলি, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এখানে এক্স ওয়াই অ্যাক্সিসে যারা আছে, যে লিগ্যান্ডগুলো আছে, তারা অ্যাপ্রোচ করবে। তাহলে তারা কারা? L1 L2 L3 L4. L1 L2 L3 L4, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, তাহলে এখানে প্লাস সাইন, এটা মাইনাস সাইন, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন, এটা মাইনাস সাইন, এটা মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন। এটা যদি হয় তাহলে এখানে দেখো L1 L2 L3 L4, ক্লিয়ার? এটা কি হবে বলো? তারপর বলো। plus L1 plus L2 minus L3 minus L4. লিখে নাও। হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার দেখো DZ2। আচ্ছা, DZ2টা কেমন? এই হচ্ছে DZ2, আর এখানে একটা পারপেন্ডিকুলার হচ্ছে রিং থাকবে, তাই তো? এরকম হয়। তাহলে উপরটা প্লাস, নিচেরটা প্লাস, আর এইভাবে থাকবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এইটা যদি DZ2 অরবিটাল হয়, তাহলে এই অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে এটা যদি হয়, তাহলে দেখো লিগ্যান্ডগুলো কোথা দিয়ে আসবে? ঠিক আছে, এই তো হলো। আর হবে কিছু? এটা কারা? L5 L6 তো? আর কি কিছু হবে কি হবে না? হুম? আর হবে না তো। হবে না মানে রিংটা কোনো, রিংটা যেটা আছে মাইনাস, ওটা কিছু হবে? ওটা কারোর সঙ্গে ওভারল্যাপ করবে? শুধু L5 আর L6 ই তো হবে। দেখো যখন আমরা ওই অরবিটাল পিকচারগুলো ড্র করেছিলাম সিএফটির প্রথম ক্লাসে, সেখানে DZ2টা অ্যাকচুয়ালি কোন কোন দুটো অরবিটালের মিশ্রণের ফলে তৈরি হয়েছিল বলো? কোন দুটো অরবিটালের মিশ্রণের ফলে তৈরি হয়েছিল? একদম সিএফটির প্রথম dx পাতা। টু জেড টু আর dy টু জেড টু। DX2Z2 আর Y2Z2, তাহলে দুটোতেই কোনটা কমন? জেড অ্যাক্সিস, তাই না? জেড অ্যাক্সিস কমন। তাহলে জেড অ্যাক্সিস কমন বলে জেড অ্যাক্সিসের লোবটা বড় হয়েছে। আর তার ছাড়াও আর কি আছে? DX2Z2 আর DY2Z2, মানে এক্স অ্যাক্সিস, DX2Z2 তে এক্স অ্যাক্সিস বরাবর লোব আছে, DY2Z2 ওয়াই অ্যাক্সিস বরাবর লোব আছে। তাহলে এক্স ওয়াই প্লেনে লোব আছে না নেই? হ্যাঁ আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দুটো লোব আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো লোব আছে, তাহলে চারটে লোব আছে তোমার এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি চারটে লোব থাকে, তাহলে তো এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর যদি লিগ্যান্ড আসে, তারা ওভারল্যাপ করবে, তাই না?
বুঝতে পারছো কি বলতে চাইছি? ধরো dx2z2, তাহলে dx2z2 মানেটা কি? জেড অ্যাক্সিস বরাবর দুটো লোব আর এক্স অ্যাক্সিস বরাবর দুটো লোব হয়ে গেল। dy2z2 মানে কি? জেড অ্যাক্সিস বরাবর দুটো লোব, ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো লোব। তাহলে দেখো জেড অ্যাক্সিস বরাবর টোটাল 4টে লোব হয়ে গেল, তাই না? তাহলে জেড অ্যাক্সিস বরাবর 4টে লোব হলো মানে জেড অ্যাক্সিসের বরাবর এই যে লোবটা বড় করে দেখাতে হবে। আর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মিলিয়ে 4টে লোব হয়েছে, এক্স অ্যাক্সিসে দুটো, ওয়াই অ্যাক্সিসে দুটো। তাহলে এই 4টে লোব এক্স ওয়াই প্লেনে আছে। তাহলে অবশ্যই এরা এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর লিগ্যান্ডের সঙ্গে ওভারল্যাপ করবে। কিরকম ভাবে ওভারল্যাপ করবে? তাহলে এখানেও আমাকে দেখাতে হবে এটা, এটা, এটা আর এটা। তাহলে এরা কারা? এক্স অ্যাক্সিস মানে L1 L2, আর এটা হচ্ছে L3 L4। সাইনগুলো কি হবে? মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। লিখেছো? L3 হ্যাঁ, চারটে আরেকবার একটু বলে এই জায়গাটা। এই তো এক্স ওয়াই প্লেনে যদি লোব থাকে মেটালের, তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ড গুলো আসছে তারা তো ওভারল্যাপ করবে। আমি কি বললাম? ডিজেড2 তে হ্যাঁ, তাহলে তাদের ওভারল্যাপ করবে বলেই আমরা এই অরবিটাল গুলোকে দেখাচ্ছি। তাহলে আমাদের সাই এলজিওটা কি হবে? ওই চারটেই হবে তাহলে। তাহলে মানে ওই L6 L5 L4 এই L1 আর L2 চারটে টোটাল, ছটাই হবে। ছটা সব কটাই হবে। তাহলে মাইনাস কোনগুলো হবে? L1 মাইনাস L2 মাইনাস L3 মাইনাস L4 হয়েছে। এটা হবে না? দেখো তো মিলিয়ে দেখো। স্যার বলছি যে কোনো কোনো লুপের সামনে নেগেটিভ আর পেছনে পজিটিভ বা কোনো, এটা ঠিক বুঝলাম না, একবার বলুন। ডি অরবিটালের ক্ষেত্রে, ডি অরবিটালের ক্ষেত্রে সবসময় হচ্ছে অপোজিট লোবস অফ সেম সাইন, অপোজিট লোবস গুলো সেম সাইন হয়, ঠিক আছে? এইটা। আচ্ছা, পি অরবিটালের ক্ষেত্রে অপোজিট লোবস আর অপোজিট সাইন। ওকে, তাহলে এবার যখন রিপ্রেজেন্ট করছো তুমি এইভাবে, এবার যখন তুমি, আমি যে ছবিগুলো আঁকছি সবগুলো কনস্ট্রাকটিভ ছবি আঁকছি। তার মানে ধরো ডি অরবিটালে এই খেয়াল করে dx2y2, তাহলে dx2y2 তে দুটো, এই যে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে আমরা লিগ্যান্ডগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে করে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ ওভারল্যাপটা দেখাতে পারি। দ্যাট ইজ কনস্ট্রাকটিভ। এখানে যে কটা ছবি আঁকা হচ্ছে সবই কনস্ট্রাকটিভ, মানে সেম সাইন ওভারল্যাপ হচ্ছে। বুঝতে পারলে? আর দেখো জেড অ্যাক্সিসে বরাবর সবসময় এটাকে, এই দুটোকে প্লাস দেওয়া হয় আর রিংটাকে মাইনাস সাইন দেওয়া হয়। ওকে, তো এইটা হচ্ছে ফিক্সড যে কোনো অরবিটালের জন্য। তুমি dx2y2 dz2 সবার এই পিকচারটা ফিক্সড। এবার কনস্ট্রাকটিভ ওভারল্যাপ করতে হলে তোমাকে ওই লিগ্যান্ডের সাইনগুলোকে সবগুলোকে ওর সঙ্গে সেম রাখতে হবে, মানে মেটালের অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের অরবিটালের সাইনটা সেম রাখতে হবে। তাই করা হয়েছে। যেখানে যেখানে নেগেটিভ আছে লিগ্যান্ডগুলোকে তার পাশে নেগেটিভ বসিয়েছি। বলো কি কোশ্চেনটা কি? রিং, হ্যাঁ স্যার, রিংটা বুঝতে কি অলওয়েজ নেগেটিভই হবে? হ্যাঁ, রিংটা নেগেটিভই হয় ওইভাবে, এটা একটা কেন? কনভেনশন তো। এটা কেন নয়, মানে ব্যাপারটা হচ্ছে এটা, এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন, ঠিক আছে? এবার ওয়েভ ফাংশন থেকে তোমার এই প্লটগুলো আঁকা। এবার ওয়েভ ফাংশনের তো অ্যাম্পলিটিউড হয়। এবার একটা পজিটিভ অ্যাম্পলিটিউড, নেগেটিভ অ্যাম্পলিটিউড। তাহলে এটা সাইন ওয়েভ মনে করো। তাহলে এটা যদি পজিটিভ অ্যাম্পলিটিউড হয়, এটা নেগেটিভ অ্যাম্পলিটিউড, তাই না? তাহলে এটা যদি হয়, তার মানে পজিটিভ অ্যাম্পলিটিউডের যে মানটা সেটা দিয়ে যদি ক্যালকুলেশন করে বসাই, তাহলে যেগুলো পজিটিভ অ্যাম্পলিটিউড তার সাইন পজিটিভ আসবে, আর যেটা নেগেটিভ অ্যাম্পলিটিউড তার সাইন নেগেটিভ আসবে। এইটা আসে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশন পার্ট থেকে, যেটা তোমাদের এই সেমিস্টারে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে। মানে তোমরা এখনো পড়োনি এটা। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমাদের এই সেমিস্টারে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বলে একটা প্রবলেম, মানে ইয়ে আছে, মানে চ্যাপ্টার আছে। কোয়ান্টাম মেকানিক্সটা তোমাদের আগের সেমিস্টারে পড়া হয়েছে তো। এবার হ্যাঁ, এই হয়ে সেমিস্টার, গেছে তো। হ্যাঁ, এবার এই সেমিস্টারে তোমাদের একটু পার্ট বাকি আছে, যদি দ্যাট ইজ হাইড্রোজেন অ্যাটম বলে একটা তোমাদের চ্যাপ্টার আছে, যেটা কোয়ান্টাম মেকানিক্সের একদম শেষে পড়া হয়। এই হাইড্রোজেন অ্যাটমের মধ্যেই এই অরবিটালের সবকিছু নিয়ে আলোচনা করা হয়। এই সাইনগুলো কিভাবে আসে প্রত্যেকটা ক্যালকুলেশন করে আসা হয়। মানে এগুলো, এই পি অরবিটালটা অ্যাকচুয়ালি, এই যে ডাম্বেল তুমি দেখতে পাচ্ছ,
এটা ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর থিটা ফাই দিয়ে ক্যালকুলেট করা হয়, মানে এইরকম ভাবে ঝুড়ি বোনা মতো করে বুনে হয়, এরকম ভাবে বোনা হয়, এরকম ভাবে বোনা হয়, এরকম ভাবে ঘুরিয়ে 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 করা হয়, মানে এটা দেখতে আলটিমেটলি লাস্টে এরকম একটা ডাম্বেল হয়। এদিকেও নেগেটিভ সাইন যখন হয়, নেগেটিভ সাইনেও নেগেটিভ অ্যাম্পলিটিউডও এরকম ভাবে ঘুরতে ঘুরতে তৈরি হয়। তো এটাকেও একটা অ্যাম্পলিটিউড, মানে এটাকে জাস্ট ক্যালকুলেট করে দেখানো যায়। তো এখানে আমাদের অত স্কোপ নেই বলার, এটা যখন তোমরা ওই কোয়ান্টাম মেকানিক্স পড়বে এই সেমিস্টারে, সেখানে দেখবে এইগুলো নিয়ে আলোচনা করবে, যে পজিটিভ সাইন নেগেটিভ সাইনগুলো কেন আসে লোভে। ঠিক আছে, এটা জাস্ট এখন মনে রাখো যে এটা বাই কনভেনশন, যে যখন তোমার ডি অরবিটালটা যেটা এটা হচ্ছে তোমার আফটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পরে এই অরবিটালের পিকচারগুলো এসছে। তো এর থিওরি, এর পিছনে যে থিওরিটা আছে সেটা তোমাদের কোয়ান্টাম মেকানিক্সে আছে, হাইড্রোজেন অ্যাটমে এই সেমিস্টারে। ওকে, তো আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই হলো আমাদের টোটাল কটা ছবি হলো, কটা ছবি আঁকলাম? 6টা। 6টা ছবি আঁকলাম। 6টা কি আঁকলাম, কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ? কনস্ট্রাক্ট। কনস্ট্রাকটিভ। 6টা কনস্ট্রাকটিভ। আচ্ছা, কনস্ট্রাকটিভ যখন প্লাস প্লাস বা মাইনাস মাইনাস হয়, তখন সেটা কি ধরনের মলিকুলার অরবিটাল তৈরি করে, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং? বন্ডিং। বন্ডিং। তাহলে এই যে 6টা ওভারল্যাপ তুমি দেখলে সিগমা টাইপ ওভারল্যাপ, এই 6টা সিগমা টাইপ ওভারল্যাপ সেটা সিগমা বন্ডিং হবে না সিগমা অ্যান্টি বন্ডিং হবে? সিগমা বন্ডিং। সিগমা বন্ডিং হবে। তাহলে 6টা সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল আমরা পেলাম। তাহলে যখনই আমরা সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল পাই, তাহলে এমও থিওরির কনসেপ্ট অনুযায়ী আমরা জানি যে কটা বন্ডিং হবে সে কটাই কি হবে, বলো? সে কটাই অ্যান্টিবন্ড। অ্যান্টি বন্ডিং হবে। তাহলে আমরা শুধু বন্ডিং এর ছবিগুলো এঁকেছি। তাহলে এবার যদি আমি মেটালের অরবিটালগুলোর সাইনগুলোকে চেঞ্জ করে দিতাম, মানে যেটা যেদিকটা পজিটিভ সেটাকে নেগেটিভ করে দিতাম, আর যেটা নেগেটিভ সেটাকে পজিটিভ করে দিতাম, তাহলে কি আর কনস্ট্রাকটিভ থাকতো? মানে ধরো না। এই পার্টিকুলার এই ছবিটা দেখো, এইটাকে আমি প্লাসটাকে তুলে দিলাম, দিয়ে এইখানে এটাকে অপোজিট করে দিলাম, ঘুরিয়ে দিলাম, তাহলে এই ইন্টারাকশনটা কি কনস্ট্রাকটিভ হলো? না দাদা। অ্যান্টি বন্ডিং হলো। এটা হলো। তাহলে এই এই যে ইন্টারাকশনটা যে ছবিটা হলো, এই ছবিটাকে কি বলবো আমরা, বন্ডিং না অ্যান্টি বন্ডিং? অ্যান্টিবন্ড। অ্যান্টি অ্যান্টিবন্ড। বন্ডিং। তাহলে প্রত্যেকটা পিকচারকে এরকম ভাবে ঘুরিয়ে দেওয়া যাবে তো? হ্যাঁ। প্রত্যেকটা পিকচারকে ঘুরিয়ে দেওয়া যাবে। তাহলে প্রত্যেকটা পিকচারকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আমি আরো 6টা ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ পাবো না? এই হ্যাঁ। ছটা যে কনস্ট্রাকটিভ ওভারল্যাপ আমি আঁকলাম, এর প্রত্যেকটা ছবিকে ওই যে মেটালের অরবিটালের সাইনটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে 6টা আবার কি পাবো, ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ পাবো। এই ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ কি দেয়, অ্যান্টিবন্ডিং না বন্ডিং? অ্যান্টিবন্ড। অ্যান্টিবন্ডিং। Antibonding। তাহলে যে 6টা ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ হবে তাদেরকে আমরা বলবো কি, সিগমা অ্যান্টিবন্ডিং। তাহলে এই যে 6টা অ্যাটমিক অরবিটাল এস পিএক্স পিওয়াই পিজেড ডিএক্স টু ওয়াই টু এবং ডিজেড টু, এই যে 6টা অ্যাটমিক অরবিটাল লিগ্যান্ডের সঙ্গে টোটাল কয় ধরনের মলিকুলার অরবিটাল তৈরি করবে, মানে কটা মলিকুলার অরবিটাল তৈরি করবে টোটাল? ছোটা। টোটাল 12টা। টোটাল টোটাল 12। 12টা। টোটাল 12টা। তার মধ্যে 6টা কি কনস্ট্রাকটিভ আর 6টা ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ। যে যে 6টা কনস্ট্রাকটিভ যেটা আমরা আঁকলাম, সেই 6টা কনস্ট্রাকটিভ মলিকুলার অরবিটাল গুলোকে কি বলবো আমরা, বন্ডিং মলিকুলার অরবিটাল, সিগমা বন্ডিং। সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল। আর যে 6টা হচ্ছে এর মানে উল্টো হবে, মানে ডিস্ট্রাকটিভ হবে, সেগুলোকে আমরা বলবো সিগমা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে 12টা টোটাল মলিকুলার অরবিটাল, 6টা বন্ডিং আর 6টা অ্যান্টি বন্ডিং। ক্লিয়ার? তাহলে টোটাল সিগমা মলিকুলার অরবিটাল হবে 12টা। টোটাল সিগমা মলিকুলার অরবিটাল হবে 12টা, তার মধ্যে 6টা বন্ডিং আর 6টা অ্যান্টি বন্ডিং। এবার দেখো, সবসময় আমরা যখন আগেও এমও থিওরি নিয়ে ডিসকাস করেছি, সেখানে বলেছিলাম যে যে কোনো মলিকুলার অরবিটাল তৈরি হওয়ার পরে তার কি দিতে হয়, নোটেশন দিতে হয় না? মনে আছে? হ্যাঁ, ওই যা- সিগমা 1s। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওখানে ওরকম ভাবে আমরা নোটেশন দিতাম। ঠিক তেমনি আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতেও যখন এমও ডায়াগ্রাম ড্র করব, সেখানেও কিন্তু আমাকে নোটেশন দিতে হবে। এবার এইখানে নোটেশন দেওয়াটা একটু দেখে নিতে হবে। দেখো, আমরা টোটাল 6টা পেয়েছি না, 6টা সিগমা টাইপ অ্যাটমিক অরবিটাল পেয়েছি মেটালের। যেমন তার মধ্যে 3D, হচ্ছে 3D তে কি কি আছে দেখো, dx2y2 dz2 এক ভাগ, আর একটা ভাগে যায় dxy dyz dxz। ঠিক আছে? আচ্ছা,
তো এরা দুজন হচ্ছে এক ক্যাটাগরির, কারণ এরা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল, আর এরা এক ক্যাটাগরির কারণ এরা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটাল। আচ্ছা, যারা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল সেখানে কজন আছে? অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল কটা? দুটো। দুজন। তাহলে দুজনের এনার্জি সেম হয়, তাহলে এদেরকে বলা হয়, দুজন যদি হয় তাকে বলা হবে ডাবলেট। ডাবলেটের সিম্বল হচ্ছে ই। আর আর তোমার যেহেতু dx2y2 এবং dz2 এদের সেন্টার অফ সিমেট্রি আছে, কারণ অপোজিট লোবস আর সেম সাইন, অপোজিট লোব সেম সাইন হলে সেন্টার অফ সিমেট্রি থাকবে তো ডি অরবিটালে, দেখো তো আই সেন্টার। হ্যাঁ থাকবে। তাই জন্য আমরা এটাকে বলবো ইজি, ইজি সেট, যেটা আমরা আগে বলেছি। আর এইটা কি বলা হয়, তিনটে একসঙ্গে, তিনটে যদি থাকে তাকে কি বলবে, টি টু জি, তাই তো? এটা তো আমরা আগে সিএফটি তে পড়েছি এটা। তাহলে ডি এর যে দুটো সেট অফ অরবিটাল, তাদের একটাকে বলা হয় ইজি সেট, একটা বলা হয় টি টু জি সেট। সিমিলারলি সিমিলারলি 2 নম্বর হচ্ছে 4s। আচ্ছা, 4s এ কটা কটা অরবিটাল আছে? 4s এ কটা অরবিটাল? একটাই। একটাই অরবিটাল। একটাই। একটাই যদি অরবিটাল হয় তাহলে কি লিখবো আমরা? সিঙ্গলি, তার মানে এ। সিঙ্গলি ডিজেনারেট স্টেট হলে এ, ডাবলি ডিজেনারেট স্টেট হলে ই, ট্রিপলি ডিজেনারেট স্টেট হলে টি। মানে তিনজন ডিজেনারেট হলো 3, দুজন ডিজেনারেট ই, আর একজন যদি হয় তাহলে হচ্ছে এ। আচ্ছা, এ। এবার এস অরবিটাল যেহেতু স্ফেরিক্যালি সিমেট্রিক, তাহলে জি অবশ্যই। আর তার আগে একটা 1 বসাতে হবে। এই 1 2টার আমরা বলেছিলাম এটা মনে রাখতে হবে, কারণ এটা গ্রুপ থিওরির পার্ট, তোমরা পড়োনি, মাস্টার ডিগ্রিতে পড়বে, সুতরাং এখন তোমাকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে A1G এক্ষেত্রে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে 4P। আচ্ছা, 4P তে কি আছে? 4P তে আছে, দেখো P তে কজন আছে? তিনজন। 3জন, তাহলে টি, তাই তো? আচ্ছা, গেরাডে না আনগেরাডে হবে এটা, পি অরবিটাল? গ্রেডে। আনগ্রেড। আনগেরাডে কেন? কারণ এটা আই সেন্টার নেই, দেখো একদিকে প্লাস একদিকে মাইনাস, তাহলে সেন্টার অফ সিমেট্রি আছে এটার? সেন্টার অফ না সিমেট্রি দাদা। আছে? নেই। তাহলে সেন্টার অফ নেই। সিমেট্রি যদি না থাকে তাহলে আমরা কি বলবো, ইউ সিমেট্রি। আর এর আগে একটা 1, T1U। তাহলে এইটা হচ্ছে নোটেশন। হ্যাঁ, এবার যখন এরা মলিকুলার অরবিটাল তৈরি করবে তখন এই নোটেশনগুলো আমাদের বসাতে হবে মলিকুলার অরবিটালে। এবার দেখো কটা নোটেশন হলো তাহলে, ইজি, টি2জি, A1G, T1U। আচ্ছা, এবার অ্যান্টি বন্ডিং যখন হয় তখন আমরা কি বসাই? অ্যান্টি বন্ডিং হলে সাইনে আমরা, সিম্বলে আমরা কি বসাই নোটেশনে? স্টার। স্টার। তাহলে যখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হবে তখন আমরা বলবো ইজি স্টার, টি2জি স্টার, A1G স্টার, T1U স্টার, ঠিক আছে? আর যখন বন্ডিং হবে তখন এই সিম্পলি যেভাবে লিখেছি এইগুলোই লিখবো, মনে থাকবে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা লিখে নিয়েছো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এমও ডায়াগ্রামটা করব। তাই টোটাল আমাদের মলিকুলার অরবিটাল কটা হয়েছে? 6টা। 6টা মলিকুলার অরবিটাল হয়েছে টোটাল। 12টা। ভুলভাল বলছো কেন? ফর সিগমা ডোনার লিগ্যান্ড, ধরো মনে করো একটা কমপ্লেক্স আমি নিলাম CO NH3 হোল 6 3+, এই কমপ্লেক্সটা নিলাম। এখানে যে NH3 লিগ্যান্ডটা আছে, কি ধরনের লিগ্যান্ড এটা? সিগমা ডোনার। সিগমা ডোনার। এটা হচ্ছে সিগমা ডোনার লিগ্যান্ড। তাহলে সিগমা ডোনার লিগ্যান্ড কি করে চেনে? যখন লিগ্যান্ডে কেবলমাত্র একটি লোন পেয়ার থাকবে, হ্যাঁ, একটি লোন পেয়ার থাকবে, দ্যাট ইজ সিগমা ডোনার। যদি মোর দ্যান ওয়ান লোন পেয়ার থাকে তাহলে সিগমা ডোনার পাই ডোনার। আর যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে তাহলে বলবো সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার। ঠিক আছে? তাহলে আমাদের এখানে NH3 তে কি আছে? শুধুমাত্র একটা লোন পেয়ার, তাহলে আমরা কি বলবো একে? সিগমা ডোনার লিগ্যান্ড। ওকে, আচ্ছা। তাহলে সিগমা ডোনার লিগ্যান্ড যদি হয় তাহলে এই লিগ্যান্ড গুলো মেটালের কোন কোন অরবিটালের সঙ্গে হেড পিরিয়ড ওভারল্যাপ করবে? বলো। dx2y2 or dgs2। আর কারোর সঙ্গে না?
তাহলে এতক্ষণ আমি কি পড়লাম? পুরোটাই হবে dx dy তাহলে আমাদের এত সবকটাই হবে। dx by dx। তাহলে কাদের সঙ্গে হেড টু হেড করবে না সেটা আগে বলো। ইন বিটুইন দ্য অ্যাক্সিসে যারা থাকবে তাদের সাথে করবে তার কারা সেটা? dxy dxz আর dyz। ডিওয়াইজে। তাহলে এদের সঙ্গে লিগ্যান্ডের কোনো ওভারল্যাপ হবে না, কারণ লিগ্যান্ডগুলো আসছে অ্যাক্সিস বরাবর, কিন্তু মেটালের ওই তিনটে অরবিটাল আছে ইন বিটুইন দের, তাহলে ওদের সঙ্গে কোনো ওভারল্যাপ হবে না। তাহলে T2G সেটে যে তিনজন আছে, এই যে T2G সেটে যে তিনজন আছে, এরা কি সিগমা এমোতে সিগমা ডোনার লিগ্যান্ডের সঙ্গে কোনো রকম ওভারল্যাপ করবে? এরা তো না আছে স্যার। অন্য না, না। ডাইরেকশন। তাহলে পার্টিসিপেট করবে কারা? dx2y টু dz2 4s আর 4p, তাই তো? তাহলে এরা যে ওভারল্যাপ করে তার ছবিগুলো তো আমরা এঁকে ফেলেছি অলরেডি। টোটাল কটা ছবি হয়েছে আমাদের? 12টা আমাদের মলিকুলার অরবিটাল হয়েছে, 6টা বন্ডিং, 6টা অ্যান্টি বন্ডিং। আচ্ছা, এইবার আমাদের এমও ডায়াগ্রামটা আঁকতে হবে। দেখো আমরা কি করি এমও ডায়াগ্রাম আঁকার সময়? সবসময় প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে এনার্জি অ্যাক্সিসটা ড্র করি। এনার্জি অ্যাক্সিসটা ড্র করি, ঠিক আছে? তো এনার্জি অ্যাক্সিস ড্র করে নেওয়ার পরে সেটা হচ্ছে, দেখো থ্রি, তার উপরে কে থাকবে? 4s মেটাল, তারপর 4p, এটা হচ্ছে মেটালের অরবিটাল। এটা কি তাহলে? মেটাল এওস। আচ্ছা, এবার আমাদের ডান দিকে লিগ্যান্ডের এলজিও কটা হয়েছে টোটাল? এলজিও কটা? 6টা না? এই 6টা এলজিও তো? হ্যাঁ, তাহলে এই 6টা এলজিও এটা লিগ্যান্ডের। আচ্ছা, লিগ্যান্ড বেশি ইলেকট্রোনেগেটিভ না মেটাল বেশি ইলেকট্রোনেগেটিভ? লিগ্যান্ড। লিগ্যান্ড। ইলেকট্রোনেগেটিভ হলে তার অরবিটালের এনার্জিটা কি হয়? কম হয় না বেশি হয়? কম হয়। কম হয়। ওই জন্য লিগ্যান্ডের যে 6টা এলজিও, সেই 6টা এলজিওকে আমরা মেটালের থেকে নিচে দেখাবো। সিক্স সিগমা এলজিওস, 6টা সিগমা এলজিওস এটা হলো, ঠিক আছে? এবার দেখো, এবার এখানে কটা জিনিস খেয়াল করতে হবে। দেখো ডি অরবিটালে দু রকম অরবিটাল আছে, তাই না? একটা হচ্ছে তাহলে এটা হচ্ছে T2G, এটা হচ্ছে ইজি, ঠিক আছে? আচ্ছা, এই T2G আর ইজি এদের, দেখো এদের মধ্যে কোনটা বন্ডিং এ পার্টিসিপেট করবে সিগমা সিগমা এলজি এর সাথে? T2G না ইজি? ইজি। ইজি। আর T2G টা কি থাকবে তাহলে ক্ষেত্রে? নন বন্ডিং। নন বন্ডিং। তাহলে এ বন্ডিং এ পার্টিসিপেট করছে না, তাহলে এটা হচ্ছে T2G টা হচ্ছে এইভাবে পড়ে থাকলো। আচ্ছা, এবার দেখো ইজিতে যখন ইজি সেটের সঙ্গে এই সিগমা এলজিওর ওভারল্যাপ হবে এবং 4s এর সঙ্গে এলজিওর ওভারল্যাপ হবে, 4pর সঙ্গে এলজিওর ওভারল্যাপ হবে, তাহলে দেখো ডিএ মানে এখানে মেটালের কটা অরবিটাল ওভারল্যাপে পার্টিসিপেট করবে তাহলে? পিতে 3টে, এসে একটা, আর ডিতে 2টো, তাহলে টোটাল 6টা অরবিটাল এই 6জনের সঙ্গে ওভারল্যাপ করবে। তাহলে মলিকুলার অরবিটাল কটা হবে? মেটালের 6টা অরবিটাল আর লিগ্যান্ডের 6টা 12টা অরবিটাল, হবে। তাহলে ওভারল্যাপ করে 12টা মলিকুলার অরবিটাল তৈরি করবে। আচ্ছা, এবার দেখো তোমাকে যদি বলা হয় 4p 4s 3d, এরা সবাই তো এই 6টা এলজিওর সঙ্গে ওভারল্যাপ করবে, কিন্তু সবচেয়ে ভালো ওভারল্যাপ কারা করবে? 4s 4p নাকি 3d? 3D। সবচেয়ে ভালো ওভারল্যাপ। আচ্ছা, ডিফিউজনেস কার বেশি? 3d 4s 4p? 3D এর বেশি। 3d ইজ মোর ডিফিউজড। তো আমরা যখন এলসিএও মেথড পড়েছিলাম এমোতে, সেখানে আমরা বলেছিলাম
যে সাইড সিমেট্রি একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওভারল্যাপের ক্ষেত্রে। যখন লিগ্যান্ড এবং মেটালের মধ্যে ওভারল্যাপ হবে, যখন একজন যদি খুব বড় সাইজে ডিফিউজড হয়ে যায়, একজন যদি লেস ডিফিউজড হয়, তাহলে কিন্তু ওভারল্যাপটা ভালো হবে না। এবার লিগ্যান্ডের যে এলজিও আছে সেখানে সেখানে টু পি অরবিটাল মেনলি, টু পি থ্রি পি এরা, তো এরা লেস ডিফিউজড, কিন্তু সেখানে তুমি কম্পিট করছো কার সঙ্গে ওভারল্যাপ করছো না, থ্রি ডি অরবিটালের সঙ্গে, হুইচ ইজ মোর ডিফিউজড। তাহলে এই যে লিগ্যান্ডের সঙ্গে মেটালের এই যে থ্রি ডির সঙ্গে ওভারল্যাপটা, এটা কি ভালো হবে, মানে এটা এফেক্টিভ হবে অতটা? ডিফিউজড, ডি ইজ ডিফিউজড। লেস লেস ডিফিউজড অরবিটালের সঙ্গে মোর ডিফিউজড অরবিটালে ওভারল্যাপ ভালো হবে? না। না দাদা। হবে না। তাহলে যদি ওভারল্যাপ ভালো না হয়, তাহলে তাদের ওভারল্যাপের ফলে যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, তাদের মধ্যে স্প্লিটিং বা গ্যাপটা কি ভালো হবে, বেশি হবে? না, ক্লোজ হবে না। কন্ট্যাক্ট হবে। তাহলে তার মানে বন্ডিং অ্যান্টি বন্ডিং এর গ্যাপটা খুব ছোট হবে যখন ডি অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের ওভারল্যাপ হবে, মানে ইজি সেটের সঙ্গে। কিন্তু যখন এস এবং পি এ অরবিটাল যারা আছে ওদের সঙ্গে যদি তোমার লিগ্যান্ডের অরবিটাল ওভারল্যাপ হয়, তাহলে যেহেতু এস পি এরা লেস ডিফিউজড, লিগ্যান্ডের অরবিটালও লেস ডিফিউজড, তাহলে এদের ওভারল্যাপটা ভীষণভাবে এফেক্টিভ হবে। তাহলে এদের এত এফেক্টিভ হবে যে এদের স্প্লিটিংটা ভীষণ বড় বড় হবে, বন্ডিং অনেক স্টেবিলাইজড হবে, অ্যান্টিবন্ডিং অনেক ডিস্টেবিলাইজড হবে, তো এদের গ্যাপটা অনেক বেশি হবে। তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। ডি অরবিটালটা তাহলে কম ডিফিউজড, এই ডি অরবিটালটা কম স্প্লিটিং, আর ফোর এস ফোর পিটা হচ্ছে বেশি স্প্লিটিং আমাকে দেখাতে হবে। তাহলে দেখো, ডি অরবিটাল যদি আমি স্প্লিটিং দেখাই, তাহলে ডি অরবিটাল স্প্লিটিংটা ধরো মনে করো আমি এরকম দেখাচ্ছি, দুজন, তো দুটো ইজি সেটে দুজন আছে, তাহলে দুজন এরা ওভারল্যাপ করবে, করে এইরকম একটা ছবি করবে। ঠিক আছে, এটা এটা হয়ে গেল কি, এটা ইজি সেট যখন ওভারল্যাপ করছে। তাহলে ইজি সেট যদি ওভারল্যাপ করে, তার বন্ডিংটার নোটেশন কি হবে বলো? ইজি হবে না? আর অ্যান্টিবন্ডিং কি হবে? ইজি স্টেপ। ইজি স্টেট। আচ্ছা, এবার কি বললাম, এবার এই ফোর এস আর ফোর পি এরা অনেক ভালো ওভারল্যাপ করবে, তাহলে স্প্লিটিংটা অনেক বেশি হবে, তাই তো? কিন্তু দেখো, ফোর এসটা একটু নিচের দিকে আছে, ফোর পিটা একটু উপরের দিকে আছে। তাহলে ফোর এস যদি নিচের দিকে হয়, তাহলে ফোর এস এর বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং দুটোই নিচের দিকে নেমে যাবে। আর ফোর পি যেহেতু একটু উপরে আছে, তার বন্ডিং এবং অ্যান্টিবন্ডিংটা একটু উপরের দিকে হবে। তাহলে আমরা যদি এটাকে সাজাই, তাহলে ফোর এস সবচেয়ে নিচে চলে আসবে, ফোর পিটা তারপরে হবে। সিমিলারলি এখানেও ফোর এসটা যেহেতু নিচে নেমেছে, তার অ্যান্টিবন্ডিংটাও নিচে নামবে, আর ফোর পির অ্যান্টিবন্ডিংটা উপরে উঠবে। তাহলে আমরা যদি কানেক্ট করে দিই, এখান থেকে হলো, আর এটা কোথা থেকে হবে, এটা এখান থেকে, এটা। আচ্ছা, এবার দেখো,
দেখো এখানে দেখতে পাচ্ছ? দাদা এই 4S এর জায়গাটা একটু আরেকবার বলবে? 4s এই 4S টা মানে নিচে নেমে গেল কেন? 4P তে একটু আরেকবার বলবে? 4sটা যেহেতু নিচে আছে তাহলে এদের দুজনের 4s আর এই এলজিওর বেডি সেন্টারটা কোথায়? মিডিলে তো। তাহলে মিডিল থেকে যতটা নামবে মিডিল থেকে ততটা উঠবে। ঠিক একই রকম ভাবে 4p যখন তার বেডি সেন্টার কোথায়? তার থেকে উপরে তো। তাহলে তার উপর থেকে যতটা নামবে ততটা উঠবে। তাহলে কি হবে? অবভিয়াসলি যদি অ্যাটমিক অরবিটাল নিচে থাকে তার মলিকুলার অরবিটাল গুলো নিচে নেমে যাবে না? তারপর অ্যাটমিক অরবিটাল এটা যদি উপরের দিকে থাকে তাহলে তার বেরি তার তার মলিকুলার অরবিটাল গুলো উপরে উঠে যাবে পুরোটাই, বন্ডিং উঠবে, অ্যান্টি বন্ডিং উঠবে। এটা তো আমরা এমোর জেনারেল কনসেপ্ট। বুঝতে পারছো না বুঝতে পারো? হ্যাঁ মানে পি অ্যাটমিক অরবিটাল যেহেতু উপরের দিকে আছে তাহলে তার বন্ডিং অ্যান্টি বন্ডিং গুলো উপরে উঠে যাবে। আর এস অরবিটালকে ধরে টেনে নামানো হয়েছে, এখানে রয়েছে, নিচে আছে, তাহলে ওর বন্ডিং অ্যান্টি বন্ডিং দুটোই নিচে নামবে। হ্যাঁ বুঝ হয়েছে? হ্যাঁ তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার দেখো নোটেশন গুলো কি হবে। দেখো দেখো সবচেয়ে নিচেরটা নোটেশন কি হবে? বলো, সবচেয়ে নিচের নোটেশনটা কি হবে? A1 A1G। A1G। তাহলে তার অ্যান্টিবন্ডিংটা কি বলবো? A1G স্টার। A1G স্টার। আচ্ছা, সবচেয়ে নিচের ওর উপরেরটা কি বলবো এবার? এটা নিচের উপরেরটা, সেকেন্ডটা T1U, তাই না? সেটা 4p থেকে হচ্ছে। আর এটা কি বলবো? T1U স্টার। হলো? বুঝতে পারলে? ঠিক আছে? এমোজ অফ সিগমা কমপ্লেক্স। তাহলে যদি সিগমা ডোনাল লিগ্যান্ড থাকে মেটালের মধ্যে অনলি, তাহলে এই এমো ডায়াগ্রামটা হবে। হয়েছে? লিখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করে এর মধ্যে 10 ডিকিউ কোনটা, তাহলে 10 ডিকিউটা হচ্ছে এই যে T2G এবং ইজি স্টার, এই গ্যাপটাকে বলা হয় 10 ডিকিউ। তাহলে সিগমা কমপ্লেক্সে যদি বলা হয় 10 ডিকিউ কোনটা, তাহলে এটা হচ্ছে 10 ডিকিউ। সিএফটিতে আমরা কোনটাকে বলতাম 10 ডিকিউ? T2G ইজি, তাই না? এখানে আমরা এমোতে T2G ইজি স্টার, এটা হচ্ছে 10 ডিকিউ। এটা লিখে নাও, দেখিয়ে দাও। স্যার স্লাইডটা একটু উপরে তুলুন।
হয়েছে? হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল সিগমা কমপ্লেক্স, মানে এই ধরনের লিগ্যান্ড যারা NH3 বা এই ধরনের কমপ্লেক্স CONH3 তার যদি বলা হয় এমো ডায়াগ্রাম আঁকো, তাহলে সেটা হচ্ছে এইটা, যেখানে মেটাল কমপ্লেক্সের মধ্যে শুধুমাত্র সিগমা ডোনার লিগ্যান্ড আছে, তাদের এমো ডায়াগ্রাম। ঠিক আছে? সবার আঁকা হয়েছে তো? এবার লেখো, নিচে লেখো, এই যে এমো ডায়াগ্রামে যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু লিখতে হবে। লেখো নোট বি দিয়ে 1 2 3 এরকম ভাবে লেখো। দেখো, ফর ট্রানজিশনাল মেটাল আয়ন, ফর ট্রানজিশনাল মেটাল আয়ন, ফর ট্রানজিশনাল মেটাল আয়ন, 1 নম্বর দিয়ে দাও, দেখো ফর ট্রানজিশনাল মেটাল আয়ন, ফর ট্রানজিশনাল মেটাল আয়ন, for transitional metal ion, the energy order of the atomic orbitals, 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 the energy order of the atomic orbitals কি হবে না n-1d, কি হবে energy order of the atomic orbitals সেটা হচ্ছে n-1d less than ns less than np, ঠিক আছে, less than np, ঠিক আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ দাদা। স্যার অর্ডার অফ দ্য অ্যাটমিক অরবিটালস তারপর থেকে বলে বলুন। এটা, তারপরে এটা অ্যাটমিক অরবিটালস বলে এটা লেখো, n-1d less than ns less than np, সেই জন্য আমরা সাজিয়েছি এর মতো এইভাবেই। এই দেখো n-1d তারপর ns। আচ্ছা, এবার 2 নম্বর, 2 নম্বর লেখো, ফর মোস্ট অফ দ্য লিগ্যান্ডস, for most of the ligands, 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 the LGO is lower in energy, the LGO is lower in energy, LGO is lower in energy, lower in energy compared to metal valence orbital, compared to metal valence orbital, compared to metal valence orbital হচ্ছে for most of the ligands the LGO is lower in energy compared to metal valence orbital, লেখা হয়েছে? হ্যাঁ দাদা। ফুল স্টপ। 3 নাম্বার দাও এবার লেখো, 3 নাম্বার দিয়ে লেখো, compared to 4s and 4p orbitals, compared to 4s and 4p orbitals, 3p orbitals are large and diffused, 3d sorry, compared to 4s and 4p orbitals, 3d orbitals are large and diffused, large and diffused, full stop. This is why, this is why, this is why 4s and 4p orbitals can make, 4s and 4p orbitals can make, 4s and 4p orbitals can make this is why 4s and 4p orbitals can make overlap, can make overlap better, better than 3d orbitals, দা মেকের পর কি বললে? can make overlap better than 3d orbitals, better than 3d orbitals, better than
3d orbitals, better than 3d orbitals, ঠিক আছে, better than 3d orbitals লেখা হয়েছে, হ্যাঁ দা ফুল স্টপ। 4 নম্বর পয়েন্ট, 3 হলো, এবার 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে the remaining 3 metal orbitals, 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 that is dxy, dyz, dxz, the remaining 3 metal orbitals, that is dxy, dyz, dxz, ব্র্যাকেটের মধ্যে লেখো T2G symmetry, T2G symmetry, bracket close, remain as the non-bonding ones, remain as the non-bonding ones, remain as the non-bonding ones, ঠিক আছে, remain as the non-bonding ones, লিখেছো? হ্যাঁ দা 5 নম্বর, 5 নম্বর লেখো 6 bonding MOs, 6 bonding MOs, 6টা bonding MO, 6 bonding MOs, that is কি কি 3T1U, 3টে T1U, একটা A1G, দুটো EG, ঠিক আছে, দুটো EG, তাহলে that is 3T1U, 1 A1G, 2 EG, ঠিক আছে, are relatively energetically closer, are relatively energetically closer, are relatively energetically closer, ঠিক আছে, are relatively energetically closer to the ligand orbitals, closer to the ligand orbitals, ঠিক আছে, relatively closer, energetically closer to the ligand orbitals। দেখো এখানে বন্ডিং কারা, খেয়াল করো তো, বন্ডিং কারা বলো, এরা তো, এরা তো বন্ডিং, তাহলে এই বন্ডিংটা দেখো তো মেটালের কাছাকাছি নাকি লিগ্যান্ডের কাছাকাছি, লিগেন্ড তাহলে কি বলা হবে যে এই বন্ডিং মলিকুলার অরবিটাল গুলো এনার্জেটিক্যালি ক্লোজার কার দিকে, লিগ্যান্ড অরবিটালস আর মেটাল অরবিটালস, লিগেন্ড অরবিটাল লিগ্যান্ড অরবিটালস, তো তাই লেখা হলো না যে 6 বন্ডিং এমোস আর রিলেটিভলি এনার্জেটিক্যালি ক্লোজার টু লিগ্যান্ড অরবিটালস, হয়েছে, দ্যাট ইজ, কন্টিনিউ করো, দ্যাট ইজ the bonding molecular orbitals, that is the bonding MOs, that is the bonding MOs, that is the bonding MOs, that is the bonding MOs are more enriched, bonding MOs are more enriched, MOs are more enriched with the character of ligand orbitals, more enriched with the character of ligand orbitals, character of ligand orbitals, okay, full stop, ঠিক আছে, ligand orbitals লিখেছো? হ্যাঁ দা আচ্ছা, ফুল স্টপ লেখো, the electrons placed in the bonding MOs, the electrons placed in the bonding MOs, the electrons placed in the bonding MOs are attracted more,
the electrons placed in the bonding MOs are attracted more towards the ligand to introduce polarity in the metal ligand bonds. Polarity in the metal ligand bonds. Polarity in the metal ligand bonds. হয়েছে? Polarity in the metal ligand bonds. দেখা হয়েছে? হ্যাঁ দা আচ্ছা, বলছে বন্ডিং ইলেকট্রন গুলো তাহলে কার দিকে ঝুঁকে থাকবে বেশি? অরবিটাল যদি লিগ্যান্ডের দিকে বেশি ঝুঁকে থাকে, তাহলে অরবিটাল কন্টেনিং ইলেকট্রন গুলো কোন দিকে ঝুঁকে থাকছে? লিগ্যান্ডের দিকে। লিগ্যান্ডের দিকে। তাহলে মেটাল লিগ্যান্ড যদি বন্ড হয়, তাহলে বন্ডিং ইলেকট্রন গুলো যদি লিগ্যান্ডের দিকে ঝুঁকে থাকে, তাহলে এদিকটা ডেল মাইনাস এদিকটা ডেল প্লাস তৈরি হবে না? বুঝতে পারছো? তাহলে এই বন্ডের মধ্যে কি তৈরি হবে? পোলারিটি তৈরি হবে তো? বন্ড কি পোলার হবে তো? বুঝতে পারলে? হ্যাঁ তাই জন্য বলা হয় মেটাল লিগ্যান্ড বন্ডগুলো পোলার, এই কারণে। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট লেখো, অ্যান্টি বন্ডিং এমোস গুলো কোন দিকে বেশি এনরিচড? মেটাল অর লিগ্যান্ড? অ্যান্টি বন্ডিং মানে এরা মেটালের দিকে বেশি এনরিচড অর লিগ্যান্ড? মেটাল। মেটাল। তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটাল আর মোর এনরিচড টু আস কি? মেটাল তো? তাহলে অ্যান্টি বন্ডিং ক্যারেক্টারটা কারা পাবে? মেটাল পাবে। তো লেখো 6 অ্যান্টি বন্ডিং এমোস আর 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 রিলেটিভলি এনার্জেটিক্যালি ক্লোজার। শুনতে পাচ্ছ? Six antibonding MOs are relatively energetically closer to the metal orbital. হচ্ছে? To the metal orbital. দেখেছো? কমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ দা পাচ্ছি। হ্যাঁ, that is they are more enriched. That is they are more enriched. They are more enriched with the metal orbital character. Enriched with the metal orbital character. Enriched with the metal orbital character. দেখেছো? metal orbital character. ফুল স্টপ। ওকে, 7 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট দেখো, the separation between T2G and EG star is কি বলা হবে? separation between T2G and EG star is কি? separation between T2G and EG star is 10dq। লিখে ফেলো, separation between T2G and EG star is 10dq। 10dq O আর কি, 10dq O। ওকে, দেখেছো? হ্যাঁ দা আচ্ছা, এরপরে তাহলে আমাদের হয়ে গেল, এটা হচ্ছে সিগমা ডোনার লিগ্যান্ডের যে কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স, সেই সিগমা কমপ্লেক্সের এমো ডায়াগ্রাম হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা আরো দুটো ক্যাটাগরি আছে, পাই ডোনার লিগ্যান্ড আর পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। তাহলে পাই ডোনার লিগ্যান্ডের বা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড তারা যদি কমপ্লেক্স করে, তাদের কি বলবো আমরা? পাই কমপ্লেক্স। তো এই পাই কমপ্লেক্সের এমো ডায়াগ্রামটা কেমন হবে এবার আমাকে দেখতে হবে।
যারা পাই অরবিটাল তৈরি করতে পারে বা পাই ইন্টারাকশন করতে পারে। তাহলে যখন পাই কমপ্লেক্স নিয়ে আলোচনা করব, যেখানে পাই ওভারল্যাপ হবে, তাহলে সেখানে T2G অরবিটালটা কি আর নন বন্ডিং থাকবে? বলো, T2G অরবিটালটা কি আর নন বন্ডিং থাকবে? T2G অরবিটাল কি পার্টিসিপেট না, করবে তখন না? তো ল্যাটারাল ওভারল্যাপ। ল্যাটারাল ওভারল্যাপ, হ্যাঁ ল্যাটারাল ওভারল্যাপ হবে। তাহলে ল্যাটারাল ওভারল্যাপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু T2G অরবিটাল আর নন বন্ডিং থাকছে না। তাহলে আমরা এরপর ডিসকাস করব তাহলে সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড এবং সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের জন্য এমও ডায়াগ্রামটা কেমন হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা যেটা সেই এলজিও গুলো ড্র করতে হবে আগে। তাহলে আমরা আগে যে এলজিওটা ড্র করেছি সেখানে 6টা এলজিও করেছিলাম, সেখানে কিন্তু T2G সেটের মানে DXY DXZ DYZ এদের কিন্তু আমরা রাখিনি, মানে এরা পার্টিসিপেট করে না বলেছি। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো তাহলে এবার দেখো আমরা করব কি, হেডিং দাও পাই এলজিও, লেখো এমওটি অফ পাই বন্ডিং MOT of pi bonding in the octahedral complex. In the octahedral complex হয়েছে, MOT of pi bonding in the octahedral complex। আচ্ছা দেখো কারা কারা পার্টিসিপেট করবে তাহলে পাই বন্ডিং এ, DXY, তাই তো? আচ্ছা, DXY অরবিটালে দেখতে কেমন? এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে DXYটা কেমন হবে? এটা, তাই তো? আচ্ছা এবার এইটা যদি হয়, তাহলে দেখো অপোজিট লোবস আর সেম সাইন, তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। ওকে, আচ্ছা এবার বলো তাহলে লিগ্যান্ড গুলো কোন কোন বরাবর আছে? অ্যাক্সিস বরাবর অলওয়েজ, তাহলে লিগ্যান্ড এখানে আছে এই অ্যাক্সিস বরাবর। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোন কোন লিগ্যান্ড গুলো এসেছিল? সেই লিগ্যান্ড গুলোই তো থাকবে। কি কি বলেছিলাম আমরা? L1 L1 L2 আর L5 L6। L3 L6 L3 L4, তাই তো? আচ্ছা তাহলে এই 4টে লিগ্যান্ড এখানে পার্টিসিপেট করবে। আচ্ছা কি ওভারল্যাপ করবে, সিগমা নাকি পাই? পাই আর পাই। তাহলে পাই ওভারল্যাপ যদি করে তাহলে কিরকম হবে দেখো, তাহলে ল্যাটারাল ওভারল্যাপ, তাহলে এই রকম ওভারল্যাপ, এই, আচ্ছা এখানে এই, আচ্ছা এটা কি হবে, এই কি হবে, এই, এটা, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এবার দেখো এইটা যদি হয়, তাহলে এই অরবিটালটা কি অরবিটাল বলো তো, বলো, PX PY PZ কি হবে? লিগ্যান্ডের কোন অরবিটাল? EY ওয়াই অ্যাক্সিস বরাবর আছে না, তাহলে PY। আচ্ছা এইটাকে কি বলবো? PX PX। এটাকে? PX এটাকে PY, তাই তো? আচ্ছা এবার কনস্ট্রাকটিভ ওভারল্যাপ গুলো দেখাতে গেলে কি হতে হবে, এটা সাইন কি দেবো? প্লাস, এখানে কি দেবো? মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এই সরি এটা মাইনাস, এটা মাইনাস, এটা হবে না? ঠিক লিখেছি দেখো,
ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এরপরে দেখো, এটা যদি আমি এক্স অ্যাক্সিস বলি আর এটাকে যদি আমি জেড অ্যাক্সিস বলি, তাহলে এর মাঝখানে যে অরবিটালটা থাকবে তাকে আমরা কি কি অরবিটাল বলবো? এটা কোন ডি অরবিটাল? ডিএক্সজেড না, তাই তো? ঠিক আছে, এই চারটে। তাহলে কোন 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 অরবিটাল থাকবে, এই কোন কোন লিগ্যান্ড থাকবে? দেখো, এক্স অ্যাক্সিস মানে কি? L1 L2, আর জেড অ্যাক্সিস মানে L5 L6। L5 L6। আচ্ছা, এবার যার যার ল্যাটারাল গুলো দেখাও। যদি এইরকম হয়, এটা যদি এইরকম হয়, এটা যদি এইরকম হয়, এটা যদি এইরকম হয়, তাহলে দেখো এগুলো সব প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই সরি, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হবে না? লিখেছো? আচ্ছা, এটা কোন অরবিটাল তাহলে? অরবিটাল গুলো বলো এবার। L1 এর এই অরবিটালটা কোনটা? পি কি? পিজেড। পিজেড। এটাও পিজেড। এটা কি হবে? পিএক্স। এটা পিএক্স, তাই তো? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার কটা পিজেড দুটো না? হ্যাঁ, পিজেড দুটো, পিএক্স দুটো। এটা পিএক্স, এটা পিএক্স, এটা পিজেড, এটা পিজেড। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ওয়াইজেড। তাহলে ওয়াইজেড এ কি হবে? এটা হচ্ছে কি? পিজেড, এই সরি ডিএক্স, ডিওয়াইজেড। আচ্ছা, এবার দেখো লিগ্যান্ড গুলোর পজিশন এরকম আছে। ছবিটা ঠিক ভালো, আচ্ছা, এবার লিগ্যান্ড গুলোকে আমরা যদি দেখাই একই রকম ভাবে, এটা হলো, এটা হবে, এটা হবে, এটা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস,
ঠিক আছে, দেখেছো? আচ্ছা, এবার কোনটা কি অরবিটাল হবে বলো? এটা কি হবে? পিজেড, এটা পিজেড, এটা কি হবে? পিওয়াই, এটা পিওয়াই। ওকে, তাহলে কটা এলজিও হলো? বলো বলো, কটা এলজিও হলো তাহলে? তিনটে এলজিও হলো, তাহলে কটা তিনটে এলজিও কটা মলিকুলার অরবিটাল তৈরি করতে পারবে? ছটা। 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 তাহলে আমরা এই ছবিতে যেটা দেখালাম এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওভারল্যাপ গুলো দেখিয়েছি। এর ঠিক উল্টো করে দিলে ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, মানে অ্যান্টি বন্ডিং হয়ে যাবে। তাহলে এই তিনটে বন্ডিং এর ঠিক উল্টো করে দিলে অ্যান্টি বন্ডিং। তাহলে টোটাল ছটা মলিকুলার অরবিটাল হবে, যার মধ্যে তিনটে কি বন্ডিং আর তিনটে কি অ্যান্টি বন্ডিং। ওকে, বোঝা গেল? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা এইবার যেটা করব সেটা হচ্ছে এবার এমও ডায়াগ্রামটা ড্র করব। এবার এমও ডায়াগ্রামটা পাই বন্ডিং ইনক্লুডেড, এরকম এমও ডায়াগ্রাম হচ্ছে দুটো হতে পারে, একটা হচ্ছে পাই ডোনার লিগ্যান্ডের জন্য আর একটা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের জন্য। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর পাই ডোনার লিগ্যান্ডস, ঠিক আছে, ফর পাই ডোনার লিগ্যান্ডস। তাহলে পাই ডোনার মানে কি অ্যাকচুয়ালি? পাই ডোনার লিগ্যান্ডস মানে সিগমা ডোনার প্লাস পাই ডোনার, তাই তো? আর পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড মানে কি? সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, তাহলে যারা যেটা ধরো মনে করো পাই ডোনার লিগ্যান্ড, তাহলে পাই ডোনার মানে তো অ্যাকচুয়ালি সিগমা ডোনার পাই ডোনার। তাহলে তার এমও ডায়াগ্রামটা কি হবে? সিগমা ডোনার লিগ্যান্ডের যে এমও ডায়াগ্রামটা হয়েছে সেটা তো হবেই, তার সঙ্গে পাই ডোনার ক্যারেক্টারটা ওর মধ্যে অ্যাড হচ্ছে। তাহলে এমওটাকে জাস্ট একটু এক্সটেনশন করতে হবে, এমওটা একটু বাড়বে। তার মানে ওখানে জাস্ট সিগমা ডোনার লিগ্যান্ডের যে ছবিটা আমরা একটু আগে আঁকলাম তার সঙ্গে পাই ডোনার লিগ্যান্ডের যে এমওটা হবে সেটা ওর মধ্যে ঢুকবে। ঢুকে এমওটা টোটাল একটা এমও হবে সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ডের জন্য। কিরকম ভাবে ঢুকবে দেখো, খেয়াল করো। টোটাল আমার টি টু জি সেটে কটা ডি অরবিটাল আছে? কটা ডি অরবিটাল আছে টি টু জি সেটে? তিনটে ডি অরবিটাল আছে তো। এবার এই তিনটে ডি অরবিটাল যখন লিগ্যান্ডের সঙ্গে ওভারল্যাপ করবে তখন টোটাল ছটা মলিকুলার অরবিটাল তৈরি করবে, তিনটে বন্ডিং, তিনটে অ্যান্টি বন্ডিং। তাহলে তাদের নোটেশন কি হবে? যেটা বন্ডিং করবে সেটা যেহেতু টি টু জি থেকে হয়েছে তাহলে টি টু জি বন্ডিং, আর যেটা অ্যান্টি বন্ডিং হবে সেটা কি বলবো? টি টু জি স্টার। তার মানে আমরা এই যে ধরো এই সিগমা এমোটা এঁকেছি, এই সিগমা এমোতে জাস্ট মডিফিকেশনটা কি হবে একটু দেখে নাও, তারপর আমি ফাইনালি আঁকছি। ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা খালি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জায়গাটা খালি করে দিলাম। এবার দেখো কার সঙ্গে কার ওভারল্যাপ হবে? টি টু জির সঙ্গে এই এখানে পাই পাই এর তিনটে এলজিও আবার আসবে, তাদের ওভারল্যাপ হয়ে এখানে তিনটে আর এখানে তিনটে অ্যাড হবে, এরকম ভাবে অ্যাড হবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? ছটা হলো তো, ছটা নতুন হচ্ছে তো। একবার একটু বলো। মানে আমাদের টোটাল মলিকুলার অরবিটাল কটা হয়েছে পাইতে? পাইতে ছটা। ছটা। এলজিও কটা হয়েছে? তিনটে। হ্যাঁ। তাহলে তিনটে এলজিও আর এই টি টু জি এরা ওভারল্যাপ করে ছটা মলিকুলার অরবিটাল করবে, তার মধ্যে এই তিনটে কি বন্ডিং, এই তিনটে অ্যান্টি বন্ডিং। তাহলে এই যে মাঝখানে যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই পার্টটা যে নতুন করে আঁকবো আর কি আমরা, এই পার্টটা কিসের জন্য এসছে? পাই ডোনেটিং প্রপার্টির জন্য তো। হ্যাঁ। তাহলে এটা যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকতো? সিগমা ডোনার লিগ্যান্ড না? হ্যাঁ। তাহলে তাহলে এখন যেটা আলোচনা করব পাই ডোনার লিগ্যান্ড, তাহলে তো শুধু তো পাই ডোনার না, তারা কি সিগমা প্লাস পাই ডোনার।
তাই না? সিগমা ডোনার হ্যাঁ। পাই ডোনার, তাহলে তারা তো সিগমা ডোনার অ্যাবিলিটি থাকছে প্লাস অ্যাডিশনালি পাই আছে, তাহলে তাদের এমওটা কি হবে? শুধু কি এইটুকু হবে? মাঝখানের পার্টটা না, হবে? পুরোটা। তার পুরোটাই হবে, তাহলে পুরোটা মিলিয়ে দিলে কি হবে? বাকিগুলো সিগমা আর এই মাঝখানেরটা পাই, তাহলে সিগমা প্লাস পাই হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ। তো আমরা এখন যেটা ড্র করব সেটা হচ্ছে পুরোটা আর আঁকবো না, আমরা মাঝখানের পার্টটা আলাদা করে আঁকবো আর কি। ঠিক আছে, তো আমরা সেটা আঁকবো। তাহলে যেরকম ছিল সেরকম আগে আমরা করে দিই। আচ্ছা, কিরকম ছিল? দেখো এখানে টি টু জিটা কি ছিল? নন বন্ডিং ছিল, তো এরকম ছিল, এটা ছিল। তো পুরোটাই আঁকবো তো এখন? না না না, মাঝখানের পার্টটা আমি আঁকবো শুধু। আমরা দেখিয়ে দিলাম পজিশনটা কোথায় হবে। আচ্ছা দেখো, তাহলে এর এমো ডায়াগ্রামটা কেমন হবে দেখো। মাঝখানের পার্টে কে আছে? টি টু জি আর নিজি স্টার আছে না? দেখো, ওই মাঝখানের পার্টটাই শুধু আঁকবো আমরা, অ্যাডিশনাল পার্টটা। দেখো এখানে কি আছে? এই টি টু জি জি স্টার আছে তো, এই যে এটা আছে তো। তাহলে টি টু জি স্টার মধ্যে এই পাই এল জি ওর ওভারল্যাপ কার সঙ্গে হবে? টি টু জির সঙ্গে। তাহলে আমরা এই পার্টটুকুই আঁকবো, শুধু মাঝখানে যেটুকু অ্যাড হবে ওই পার্টটা আঁকবো। দেখো, তাহলে আমরা শুধু ওই পার্টটুকু যদি আঁকি, এখানে দেখো, এটা হলো টি টু জি, এটা হলো ইজি, ইজি স্টার। মাঝখানের পার্টটা আমি লিখে নিলাম। আচ্ছা এইবার দেখো, তোমার পাই ডোনার লিগ্যান্ড যারা, তারা তাদের এনার্জি সবসময় হয় যেটা, সেটা হচ্ছে এই মেটাল অরবিটাল যেটা যা হয় টি টু জি, তার নিচে, মানে এইখানে। এটা হচ্ছে 3 পাই এলজিওস, পাই এলজিওস। এবার এদের জাস্ট কি হবে, এদের তিনজন তিনজন ওভারল্যাপ হয়ে কি হবে, 6টা মলিকুলার অরবিটাল তৈরি হবে, যেটা আমরা ছবিতে এঁকেছি। তিনটে বন্ডিং অ্যান্টি, তিনটে বন্ডিং, তিনটে অ্যান্টি বন্ডিং। এই গেল, এই গেল। আর ইজিটা তো যা ছিল সেটাকে আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট। ইজিটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যে ইজির নিচে এই ডায়াগ্রামটা থাকবে সেটা দেখানোর জন্য, কারণ ইজিতে কিন্তু আলাদা করে কোনো চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই। তাহলে কি হবে, এই পিকচারটা জাস্ট ইনকর্পোরেট হবে ওই মাঝখানে, এইখানে যেটা আমরা একটু দেখালাম না, এইখানটা অ্যাড হবে। কোথায় বলো তো? এই জায়গাটা, তিনটে তিনটে 6টা অ্যাড হবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ দা। হ্যাঁ, তাহলে এইটা হবে ওই জায়গাটায়। আচ্ছা, এবার আগে যখন সিগমা ডোনার লিগ্যান্ড ছিল তখন এই গ্যাপটাকে 10 DQ বলেছি না আমরা? টি টু জি আর নিজি স্টার দেখো। হ্যাঁ হ্যাঁ। এখন নিউ টি টু, আচ্ছা সাইন গুলো আগে দিয়ে দিই। এটা হচ্ছে ইজি স্টার। আচ্ছা এটা সাইন সিম্বল কি হবে? এটা টি টু জি আর এটা কি হবে? টি টু জি স্টার না? তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা এখন নিউ 10 DQ। এই নিউ 10 DQটা যেটা হয়েছে, এই নিউ 10 DQটা দেখো আগের সিগমা ডোনার লিগ্যান্ডের যে 10 DQ তার থেকে কমেছে না বেড়েছে? ডিক্রিজ করে। ডিক্রিজ করেছে। তাহলে যদি আমি 10 DQ এর অর্ডার বলি, তাহলে সেটা পাই ডোনার লিগ্যান্ডের বেশি না সিগমা ডোনার লিগ্যান্ডের বেশি? সিগমা। তাহলে সিগমা ডোনার লিগ্যান্ডের 10 DQ বেশি হয়েছে। তাহলে ফিল্ড স্ট্রেংথ কার বেশি হবে? কে স্ট্রং ফিল্ড হবে, সিগমা ডোনার আর পাই ডোনার? বলো, এটা এত ভাবতে লাগে নাকি? 10 DQ বেশি হলে ফিল্ড স্ট্রেংথ কি হয়? সিগমা হ্যাঁ বলো। সিগমা ডোনার। হ্যাঁ, যত 10 DQ বাড়বে স্প্লিটিং বাড়ছে, তার মানে কি ইন্টারাকশন বাড়ছে, আর ইন্টারাকশন যদি বাড়ে তার মানে 10 DQ বাড়বে। তাহলে সরি, ফিল্ড স্ট্রেংথ বাড়বে। তাহলে আমরা ফিল্ড স্ট্রেংথ বলতে পারি পাই ডোনার হচ্ছে সিগমা ডোনারের থেকে উইক ফিল্ড। এই অর্ডার হবে না? দেখো তো, ঠিক আছে? এটা এটা বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো?
হ্যাঁ দাদা। তাহলে তাহলে দেখো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা আমরা করেছিলাম, তাহলে বাম দিকে কাদেরকে রেখেছি? সেই ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, এরা না? এরা কারা? পাইডোনাল লিগ্যান্ড তো। আর সিগমাডোনাল লিগ্যান্ডে কাদের রেখেছি? NH3, ইথিলিন ডায়ামিন, এদেরকে, তাই না? দেখো স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে তাহলে 10 DQ বেশি হচ্ছে সিগমাডোনাল লিগ্যান্ডের, ওই জন্য সিগমাডোনাল লিগ্যান্ডস আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দ্যান পাইডোনাল লিগ্যান্ড, মনে থাকবে? এটা তো আমরা জানি, সেটা আমরা এমও দিয়ে জাস্টিফাই করলাম। সবার আঁকা হয়ে গেছে? সবার আঁকা হয়ে গিয়েছে? হ্যাঁ দাদা। ওকে, লেখো if if the ligand pi orbitals are, if the ligand, নিচে লেখো, এই যে যা বললাম সেগুলো একটু ভাষায় লিখতে হবে। দেখো if the ligand pi orbitals are, if the ligand pi orbitals are of lower energy, are of lower energy, are of lower energy, then are of lower energy, then position of resulting MOs, position of resulting MOs, position of resulting MOs appear in the above figure, appear in the above figure, appear in the above figure, where pi T2G star is enriched more, where pi T2G star is enriched more, pi T2G star is, pi T2G star is enriched more with the character of metal T2G orbitals. Pi T2G star is enriched more with the character of metal T2G orbitals, metal T2G orbitals, metal T2G orbitals, while pi T2G, হ্যাঁ আগেটা বললাম pi T2G স্টার, এবার বলে দেখো pi T2G, while pi T2G ব্র্যাকেটে বন্ডিং MO BMO, pi T2G ব্র্যাকেটে BMO is enriched more, is enriched more, is enriched more with the character of pi LGO, with the character of pi LGO, with the character of pi LGO, ঠিক আছে? with the character of pi LGO লেখা হয়েছে, the character of pi LGO, full stop, para change, full stop, para change, লেখো pi T2G star, pi T2G star lies closely বা lies closer to the LIES, lies closer to the EG star orbital, closer to the EG star orbital, closer to the EG star orbital, EG star orbital, full stop. The energy difference between, the energy difference between, the energy difference between sigma EG star, sigma EG star, sigma EG star and pi T2G star, sigma EG star and pi T2G star, sigma EG star and pi T2G star gives
gives the new 10dQO value, gives the new 10dQO value, gives the new 10dQO value, gives the new 10dQO value. লিখেছো? Thus হ্যাঁ 10dQO value decreases, thus 10dQO value decreases, thus 10dQO value decreases compared to that found in, compared to that found in, compared to that found in absence of such pi bonding, 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 full stop, absence of such pi bonding, full stop. Therefore pi donor ligands are weak field ligands, therefore pi donor ligands are weak field ligands, therefore pi donor ligands are weak field ligand, therefore pi donor ligands are weak field ligand, weak field ligand than sigma donor only, weak field ligands than sigma donor ligands only, weak field ligands than sigma donor ligands only. লেখা হয়েছে সিগমা ডোনার লিগ্যান্ডস অনলি, লেখা হয়েছে। হ্যাঁ ওকে, আচ্ছা এই হয়ে গেল হচ্ছে পাই ডোনার লিগ্যান্ডস এর গল্প। এখান থেকে তোমাকে জাস্টিফাই করতে বলতে পারে যে পাই ডোনার লিগ্যান্ডস আর উইক ফিল্ড লিগ্যান্ড দেন সিগমা ডোনার লিগ্যান্ড, ডিসকাস উইথ দ্য হেল্প অফ মলিকুলার অরবিটাল থিওরি, বলতে পারবে? বলা যাবে তো? 2 নম্বরের কোশ্চেন যদি দেয়, তাহলে পাই ডোনারের এই যে ছবিটা আঁকবে, এমো ডায়াগ্রামটা এঁকে যা লিখলাম পুরোটা লিখে দেবে, তাহলে হয়ে গেল আনসার। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে ওই এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো যা বলে দেবো সে তার মধ্যেই চলে আসবে, যে কটা করাবো তার মধ্যে একটা চলে আসবে, কারণ কয়েকটা কমন কোশ্চেন আছে যেগুলোর মধ্যে চলে আসে। যেমন হ্যালাইড গুলো হচ্ছে পাই ডোনার লিগ্যান্ড, জিজ্ঞেস করে হ্যালাইড গুলোর মধ্যে কে আবার বেশি ভালো স্ট্রং, কে উইক, মানে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এরা সবাই পাই ডোনার লিগ্যান্ড, কিন্তু এদের মধ্যে স্ট্রং কে উইক কে, তার অর্ডার বার করো। ধরো বললো জল এবং ওএইচ মাইনাস, মানে H2O এবং OH মাইনাস দুটো পাই ডোনার লিগ্যান্ড, কিন্তু এদের মধ্যে কে বেশি ভালো স্ট্রং লিগ্যান্ড, কে উইক লিগ্যান্ড, এইগুলো কম্পেয়ার করতে দেয় উইথ দ্য হেল্প অফ এমো থিওরি। তো আজকে আমরা কোশ্চেনটাকে ধরবো না, কারণ কোশ্চেন দিলে অনেক এইগুলো খুব ভালো করে শিখতে হবে, কারণ এই কোশ্চেনগুলোই আসবে পরীক্ষায়। তো এটা আমরা নেক্সট ডেতে একদম প্রথম থেকে খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে শিখবো আর কি, কিভাবে কম্পেয়ার করতে হয় একটা লিগ্যান্ডের সঙ্গে আর একটা লিগ্যান্ডের স্ট্রেংথ, কে স্ট্রং হবে কে উইক হবে, এইগুলো কম্পেয়ার করতে হয়। এখান থেকে খুব ভাইটাল কোশ্চেন আসে, তুমি এখান থেকে এমো থিওরি থেকে 4 নম্বর পাবে, ঠিক আছে? তো টোটাল যা নাম্বার আছে এমো মানে কোঅর্ডিনেশন, তার মধ্যে তুমি 4 নম্বর তুমি এমো থিওরি থেকেই পেয়ে যাবে, বরং বেশি দিতে পারে, কারণ এখন তোমাদের সিএফটি নাম্বারটা অনেক বেশি বেড়ে গেছে, ফলে অনেক বেশি এমও থেকে কোশ্চেন থাকবে। তো এখান থেকে স্কোর করা খুব সহজ, কয়েকটাই কোশ্চেন আছে, জাস্ট প্র্যাকটিস করলেই তার মধ্যে থেকে একটা চলে আসে, একটা বা দুটো চলে আসে। তো এটা আমরা নেক্সট দিন খুব ঠান্ডা মাথায় ঠিকঠাকভাবে করবো। আজকে আমরা থিওরিটিক্যাল ব্যাপারটা পড়লাম, এবারের অ্যাপ্লিকেশন কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা আমরা করবো। ঠিক আছে, আজকে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন আমরা কন্টিনিউ করবো। ওকে, গুড নাইট।